নমস্কার। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রবলভাবে কৌতূহলী করে তুলেছে। চলুন একদম গভীরে প্রবেশ করা যাক আর ডিকোড করা যাক ওমের আদিম রহস্য। এটা কি নিছকই একটা শব্দ, নাকি এর গভীরে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো বিশাল ইউনিভার্সাল কোড? ভাষাতত্ত্ব থেকে শুরু করে একদম আধুনিক কোয়ান্টাম ফিজিক্স পর্যন্ত সবকিছুর বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই আয়োজনে। আজকের আলোচনার মূল রোডম্যাপটা একদম সিম্পল। আমরা ধাপে ধাপে জানব ওম কিভাবে শব্দের অতীত এক রহস্য, এরপর মের আক্ষরিক অর্থ, কোয়ান্টাম ফিজিক্সের সাথে এর সম্পর্ক, সিনেমা প্রজেক্টরের রূপক, প্রকৃতির স্পন্দন এবং সবশেষে পৌরাণিক রূপকের পেছনের বিজ্ঞান। তো প্রথমেই চলুন শুরু করি প্রথম অধ্যায় দিয়ে, ওম শব্দের অতীত রহস্য। মহাবিশ্ব সৃষ্টির আগে ঠিক কী ছিল বলুন তো? যখন সময় ছিল না, স্পেস বা পদার্থ বলে কিছু ছিল না, তখন কি আদেও কোনো অস্তিত্ব ছিল? আমাদের অনেকেরই ধারণা ওম মানে হয়তো শুধুই একটা মন্ত্র বা ঈশ্বরের আরাধনার কোনো শব্দ। কিন্তু একবার ভাবলে অবাক হতে হয়, বিজ্ঞান বলছে সৃষ্টির আগে তো কোনো শব্দই থাকতে পারে না। তাহলে ওম আসলে কি? প্রাচীন বৈদিক গ্রন্থগুলো খুব স্পষ্ট করে বলছে ওম কেবল ঈশ্বরকে ডাকার কোনো মাধ্যম নয়, বরং ওম হল স্বয়ং ঈশ্বর। সেই গভীর শূন্যতাই কেবল একটি অনুরণন বা ভাইব্রেশন ছিল। এটি মহাবিশ্বের মূল ভিত্তি, যা আজ প্রতিটি কণার মধ্যে মিশে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো অনাহত ধ্বনির ধারণা। ফিজিক্সের নিয়ম অনুযায়ী শব্দ তৈরি হতে গেলে অন্তত দুটো জিনিসের ধাক্কা বা ঘর্ষণ লাগে, যেমন ধরুন গিটারের তার আর বাতাসের অণু। কিন্তু ওম হলো অনাহত, মানে এমন এক ধ্বনি যা কোনো সংঘর্ষ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয়। মহাবিশ্বের একেবারে শুরু থেকে আজ পর্যন্ত এই মৌলিক স্পন্দনটা কিন্তু সর্বত্র একটানা ভিজে চলেছে। এবার আসি দ্বিতীয় ভাগে, সৃষ্টির ৩ ধাপ। ভাষাতত্ত্বের দিক থেকে এই আদিম ধ্বনিটিকে কেন ঠিক ওম বলা হলো, তার পেছনে একটা অসাধারণ বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। এই ওম মূলত ৩টে ধ্বনি নিয়ে তৈরি, অ, উ আর ম। খেয়াল করে দেখবেন, যখন উচ্চারণ করা হয় তখন মুখ খুলে যায়, অর্থাৎ ধ্বনির এক্সপ্যানশন বা সম্প্রসারণ ঘটে। এরপর উ বলার সময় ঠোঁট সংকুচিত হয়, ঠিক যেমন মোমবাতি নেভানোর সময় আমরা বাতাসকে একটা নির্দিষ্ট দিকে প্রবল গতিতে ফেলি। এটা হলো মোশন বা শক্তির একমুখীকরণ। আর একদম শেষে ম বলার সময় মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়, শক্তিটা আবার নিজের ভেতরে গুটিয়ে আসে বা কন্ট্রাকশন ঘটে। অর্থাৎ এই সম্প্রসারণ, গতি আর পুনরায় সংকুচিত হওয়া, এটাই হলো সৃষ্টির মূল চক্র। আর ঠিক এই ব্যক্ত এবং অব্যক্ত হওয়ার চক্রটাই হল সনাতন ধর্মের কোর কনসেপ্ট। ভগবদ্গীতার ৮ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ওমকে স্বয়ং ব্রহ্ম বলে উল্লেখ করেছেন, কারণ ব্রহ্মই সৃষ্টিকে ব্যক্ত করেন এবং আবার অব্যক্ত করেন। অন্যদিকে মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে একে নাম দিয়েছেন প্রণব, যার মানে হল উচ্চারণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি। এতক্ষণ তো প্রাচীন গ্রন্থ আর ভাষার কথা হলো, কিন্তু আধুনিক বিজ্ঞান কি এর সাথে একমত? চলুন দেখি তৃতীয় অধ্যায়ে, কোয়ান্টাম ফিজিক্স ও ওম। হাই এনার্জি ফিজিক্সের জগতে ঢুকলে সত্যি একটা অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া যায়। ১৯৪৯ সালের কথা, বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান তার ফাইনম্যান ডায়াগ্রাম সামনে আনলেন। তিনি দেখালেন কোয়ান্টাম লেভেলে শূন্য স্থান বা ভয়েড থেকে ক্রমাগত ভার্চুয়াল পার্টিকেল তৈরি হচ্ছে। তারা কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে, যেমন প্রোটন পাইমেসন আদান প্রদান করে, এবং পর মুহূর্তেই আবার শূন্যে বিলীন হয়ে যায়। এই প্রসেসটা মহাবিশ্বের প্রতিটা বিন্দুতে প্রতি সেকেন্ডে ঘটে চলেছে। একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের এই ক্রমাগত ব্যক্ত হওয়া, গতিশীল থাকা আর আবার অব্যক্ত হয়ে যাওয়ার সাইকেলটা ওই ম চক্রের হুবহু প্রতিচ্ছবি। বিজ্ঞানের একদম মাইক্রোস্কোপিক জগতেও ওমের এই মেকানিজম একদম স্পষ্টভাবে কাজ করছে। চলুন ৪ নম্বর পয়েন্টে আসা যাক, প্রজেক্টর ও বাস্তব জগৎ। কোয়ান্টাম লেভেলের এই জটিল ঘটনাটাকে আমাদের প্রতিদিনের জীবনের খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে খুব সহজেই বোঝা সম্ভব। সিনেমা প্রজেক্টরের উদাহরণটাই ধরা যাক। সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখি, মনে হয় পর্দায় একটা না একটা ঘটনা ঘটে চলেছে, কিন্তু রিয়ালিটিতে প্রজেক্টরটা অত্যন্ত দ্রুত গতিতে একের পর এক আলাদা আলাদা ফ্রেম ফেলছে। একটা ছবি আসে, কয়েক মিলিসেকেন্ড থাকে, তারপর মিলিয়ে গিয়ে আবার একটা নতুন ছবি আসে। আমাদের এই বাস্তব জগৎ আর চারপাশের সমস্ত মুভমেন্টও ঠিক এই রকম। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ফ্রেমে ওম এই অস্তিত্বকে প্রজেক্ট করছে, আর পর মুহূর্তে তা বিলীন হচ্ছে। এর স্পিড এতটাই বেশি যে আমাদের এটাকে একটানা বা কন্টিনিউয়াস বলে মনে হয়। এবার আসি পঞ্চম অধ্যায়ে, জীবন, স্পন্দন এবং প্রকৃতি।
ফিজিক্সের বাইরে আমাদের নিজেদের শরীরে বা চারপাশে প্রকৃতির মাঝে এই স্পন্দনটা কিভাবে কাজ করছে? একটা সাধারণ পাথর আর একটা জ্যান্ত গাছের মধ্যে তফাৎ কোথায় বলুন তো? যেখানে জীবন আছে সেখানে প্রকৃতির সাথে একটা কন্টিনিউয়াস আদান-প্রদান চলতে থাকে। এই যে জীবের শ্বাস নেওয়া আর ছাড়ার চক্র, এই নেওয়া আর দেওয়া, সম্প্রসারণ আর সংকোচন, এটাই তো জীবনের আসল লক্ষণ। জড় পদার্থের মধ্যে এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা নেই। এই সংকোচন সম্প্রসারণই হল ওমের একদম ডিরেক্ট ম্যানিফেস্টেশন। উপনিষদে খুব সুন্দর একটা কথা আছে। বলা হয়, ঈশ্বরের বাস হল হৃদয়াকাশে। আচ্ছা, ব্রেন বা মস্তিষ্কের কথা তো বলা পড়ত, তাই না? হৃদয়ে কেন? কারণ আমাদের হৃৎপিণ্ড প্রতিনিয়ত প্রসারিত আর সংকুচিত হচ্ছে। এই ধুকভুকানির স্পন্দনটাই হল অ ও উমো চক্রের সবচেয়ে নিখুঁত বায়োলজিক্যাল প্রকাশ। আমাদের বুকের ভেতরেই সৃষ্টি আর বিলয়ের এই আদিম স্পন্দন অনবরত বেজে চলেছে। শুধু জীববিজ্ঞান নয়, প্রযুক্তির দিকে তাকালেও আমরা একই জিনিস দেখব। এই যে আজকের পুরো ডিজিটাল জগৎ, এটা দাঁড়িয়েছে 0 আর 1 এর বাইনারি কোডের উপর। 0 মানে অব্যক্ত বা অফ, আর 1 মানে ব্যক্ত বা অন। ঠিক ওই একই ফিলোসফি মহাবিশ্বের প্রতিটা স্তরে কাজ করছে। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ষষ্ঠ অধ্যায়, পৌরাণিক রূপক ব্রহ্মা বিষ্ণু মহেশ। প্রাচীন ঋষিরা সাধারণ মানুষকে এই গভীর বিজ্ঞানটা বোঝানোর জন্য কত অসাধারণ সব মেটাফোর বা রূপক তৈরি করেছিলেন, সেটা সত্যি অবাক করার মতো। চলুন একটু মিলিয়ে দেখি। ওমের অ হল সম্প্রসারণ বা সৃষ্টির প্রতীক, যাকে পুরাণে ব্রহ্মা হিসেবে দেখানো হয়েছে। মহাশূন্যের এক্সপ্যানশনেই সৃষ্টি, আর তার সাথে দেবী সরস্বতী হলেন জ্ঞানের প্রতীক, কারণ জ্ঞান সর্বদা প্রসারিত হয়। এরপর উ, যা গতি বা পালনের প্রতীক। এর রূপক হলেন ভগবান বিষ্ণু। তাকে সাগরের সাহিত্য দেখানো হয় কারণ জল হল গতির প্রতীক, আর দেবী লক্ষ্মী সম্পদের প্রতীক, কারণ সম্পদ চিরকালই গতিশীল। সবশেষে ম, যা সংকোচন বা বিলয়ের প্রতীক। এর দেবতা মহেশ বা শিব। তাকে কৈলাসের বরফে দেখানো হয় কারণ গতিশীল জল সংকুচিত আর ঘনীভূত হলেই তো বরফ হয়। আর তার শক্তি হলেন মা পার্বতী, কারণ বিপুল গতিকে থামিয়ে সংকুচিত করতে প্রবল শক্তির প্রয়োজন। বিজ্ঞান আর পুরাণের এমন মেলবন্ধন জাস্ট অভাবনীয়। তাহলে আজকের এই এক্সপ্লেনারের সামারি যদি করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে, ওম কেবল একটা ধ্বনি নয়, এটা আসলেই গোটা ব্রহ্মাণ্ডের মূল কোড বা নাদ। এই স্পন্দনের কারণে সবকিছুর উৎপত্তি হয়, সবকিছু গতিশীল থাকে, আর একটা সময় পর আবার নিজের উৎসেই বিলীন হয়ে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার খোরাক হিসেবে রেখে যায়। যখন মহাবিশ্বের প্রতিটা অণু, পরমাণু থেকে শুরু করে আমাদের বুকের ভেতরের হৃৎস্পন্দন পর্যন্ত একই ইউনিভার্সাল কোডে স্পন্দিত হচ্ছে, তখন কি আমরা সত্যি এই বিশাল ব্রহ্মাণ্ড থেকে আলাদা, নাকি আমরা প্রত্যেকে ওই অসীম শূন্যতার এক একটা ক্ষুদ্র প্রতিচ্ছবি? আজকের এই বিস্তারিত এবং তথ্যবহুল আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সম্পূর্ণ এক্সপ্লেনারটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য নিখুঁতভাবে এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শুভনীতা মণ্ডলকে। ওনার সৌজন্যেই এই গভীর বিষয়টা এত সহজ করে জানা সম্ভব হলো, যাতে ছাত্র শিক্ষক সবারই উপকারে আসে। জ্ঞান অন্বেষণের এই যাত্রা জারি থাকুক। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।